Good FM. The night comes alive. Brains. The zombies are coming. নমস্কার রাসেল ভাই। নমস্কার। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমি নীল বড়ুয়া ছদ্মনাম। আমার বাড়ি চট্টগ্রামে। আমি চাই না পরিচয়টা দিতে। আমি অনেক দূরে থাকি বিধায় স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। এটি ভূত পেট্রোলে পাঠানো আমার প্রথম ইমেল। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঠিক আমার নয়, আমার বন্ধু। ওর নাম প্রকাশে অনিচ্ছুক, তাই নামটা বলছি না। গত 1 বছর ধরে ওর সাথে এমন কিছু ঘটছে যার কোনো বিশ্লেষণ বা আমাদের কারো কাছে এর কোনো ব্যাখ্যা নেই। ঘটনাটির সূত্রপাত হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। মাঝরাত ঘুমিয়েছিল। হঠাৎ ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখল। স্বপ্নটা ছিল ভারী অদ্ভুত। ও একটা ছোট সমাধি ক্ষেত্র দেখতে পায়। বলে রাখি, আমাদের প্রথা অনুযায়ী যে লাশগুলো দাহ করা হতো না বা যেগুলিকে মাটিতে সমাধিস্থ করা হতো যেত না, সেগুলোকে মাটিতে সমাধিস্থ করা হতো। আর এই ক্ষেত্রটি সমাধি ক্ষেত্র, যেটা দেখেই বোঝা যায় একটা 3-4 বছরের বাচ্চার সমাধির ওপর একটি মেয়ের নাম, সাথে জন্ম সাল ও মৃত্যুর সাল দেয়া রয়েছে। নামটা বলছি না, তবে মৃত্যুর সালটা ঠিক আমার বন্ধুর জন্ম সালের 2 বছর আগে। সালটা ছিল 1996। আর ওই সমাধিটা থেকে কিছুটা দূরে একটা বাচ্চা মেয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ওই দিনের মতো স্বপ্নটি শেষ হয়ে যায়। এরপর থেকে শুরু হয় ঘটনা। ওর চারপাশে ও কিছু প্যারানরমাল ব্যাপার লক্ষ্য করতে থাকে। স্বপ্নে দেখা ওই বাচ্চা মেয়েটিকে ও বাস্তব জীবনে দেখতে শুরু করে। যেমন রাস্তার ডান পাশ দিয়েও হেঁটে যাচ্ছে, আবার বাম পাশ দিয়ে ওই মেয়েটি। আবারও দুপুরের খাবার খাচ্ছে, আবার দরজার পাশ থেকে মেয়েটি উঁকি মারছে। কখনো পুজোও করছে, মেয়েটি ওর পেছনে বসে আছে। ও মেয়েটিকে এতবার দেখেছে, কিন্তু মজার ব্যাপার হলো আজ পর্যন্ত ও মেয়েটির মুখ দেখতে পায়নি। মেয়েটির মুখ সবসময় চুল দিয়ে ঢাকা থাকত, আর মেয়েটিকে ধরতে গেলেই সে মিলিয়ে যেত। আমাদের শহর থেকে কিছুটা দূরে একটা শ্মশান আছে, আর প্রত্যেক বছর ওই শ্মশানে নামযজ্ঞ হয়। আমার বন্ধু নামযজ্ঞের অনুষ্ঠান দেখতে সেই শ্মশানে যায়। ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে আসে যেখানে কিছু সমাধি ক্ষেত্র আছে। সমাধিগুলো দেখতে দেখতে একটা সমাধির ওপর চোখ আটকে যায়, আর সাথে সাথেই সে ভয়ে পুরো জমে যায়। কারণ ওই সমাধিটি ওই স্বপ্নে দেখা সেই সমাধি। নাম, জন্মসাল, মৃত্যু সব একই। ও আর ওখানে দাঁড়ায় না, বাড়িতে চলে আসে। সেদিন রাতে ও স্বপ্নে সেই সমাধিটা আবার দেখতে পায়, সাথে সেই বাচ্চা মেয়েটি। আর প্রথমবার ও কিছু কথা শুনতে পেল। কথাটি ছিল, আমরা চলে এসেছি। গলার ভয়েসটা ছিল একটা পূর্ণ বয়স্ক মেয়ের। একদিন ও দুপুরবেলা শুয়ে আছে। ও বুঝতে পারলো না যে ওর পেছন দিকে কেউ এসে শুয়েছে। তারপর ওর হাত ওর গায়ে লাগলো। ওর ছোট বোন ভেবে ও হাতটি ধরলো। ধরেই বুঝতে পারলো এটি ওর ছোট বোনের হাত নয়, কারণ হাতটি আকারে বেশ বড় ছিল, সাথে প্রচুর ঠান্ডা। হাতে চুড়িও ছিল। ও বুঝতে পারলো ব্যাপারটা স্বাভাবিক নয়। ও মনে মনে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলো, আর সাথে সাথে হাতটি ওর বুকের ওপর থেকে সরে গিয়ে গলা চেপে ধরলো। প্রায় 10 সেকেন্ড থাকার পর ছেড়ে দিল। পরের দিন ও মাকে নিয়ে শ্মশানে যায়। শ্মশানে একটি কালী মন্দির আছে। কালী মন্দিরের সামনে আসার সাথে সাথেই ও ব্ল্যাক আউট হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন অনেক লোক ওকে ঘিরে দাঁড়িয়ে আছে।
ওর মাথা ওর মায়ের কোলে। ভিড় কমলে ওর মা ওকে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছিল। ও নাকি হঠাৎ করে মায়ের থেকে আলাদা হয়ে দোকানে চলে যায়, সেখান থেকে মোমবাতি আর ধূপ কেনে, আর তারপর নাকি ও সেই সমাধির কাছে যায়, ওই মোমবাতি আর ধূপ জ্বালে। তারপর সমাধির পাশে বসে হাও করে কাঁদতে থাকে আর মুখে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, অথচ এগুলো ওর কিছুই মনে নেই। ওর মায়ের মুখ থেকে শুনে ও নিজেই অবাক হয়ে যায়। সেদিন রাতেও আবার স্বপ্নে দেখে সমাধিটি। এবার অদৃশ্য কোনো কণ্ঠ বলছে, চলে এসো, এবার চলে এসো। ও পালাতে চেষ্টা করলো, আর তখনই একটা গর্তে ওর পা ঢুকে যায় এবং স্পষ্ট বুঝতে পারে যে কেউ ওর পা চেপে ধরেছে। ওর স্বপ্নের ভেতরেই ব্যথা অনুভব করে, ওর ঘুম ভেঙে যায়। ওর বাম পাটা তখনও ব্যথা করছে, আর সেই জায়গাটায় 5টা আঙুলের দাগ। আগেও একটি মেয়েকে দেখতে পেত, আর এরপর থেকে একটি পূর্ণ বয়স্কা মেয়েকে দেখতে পায়। সে বাচ্চা মেয়েটির হাত ধরে দাঁড়িয়ে থাকে। ও আর সহ্য করতে পারে না। এই সব ঘটনা ও গুরুদেবের সাথে শেয়ার করে। গুরুদেব বলেন যে ওর সাথে যেটা ঘটছে তা ওর কোনো পাপের ফল, আর এই ঘটনার সাথে ওর পূর্বজন্মের যোগাযোগ আছে। আপনি হয়তো জানেন যে হিন্দু ধর্ম পুনর্জন্মে বা পুনর্জন্মে বিশ্বাস করে। গুরুদেব আরো বলেন যে ওই বাচ্চা মেয়েটি সাথে ওর বাহ্যিক বা অভ্যন্তরীণ কোন যোগাযোগ আছে। গুরুদেব ওকে একটা মাদুলি দেন, ওর ডান হাতে বাঁধা থাকে সেটি। ভেতরে 2 দিন ওর কোনো ঘটনা ঘটে না, কিন্তু 3য় দিনে রাতে ও শুনতে পায় কে যেন ওর ঘরে বসে কাঁদছে। আবছা আলো আধারিতে দেখতে পায় সেই বাচ্চা মেয়েটিকে দেখে ওর শরীর নিস্তেজ হয়ে যায়, চোখ বুজে আসে। আবারও সে নিজেকে হারিয়ে ফেলে। আবারও স্বপ্নে দেখতে পায় মেয়েটি বলছে মাদুলিটি খুলে ফেলতে। সকালবেলা ওর ঘুম ভাঙে, আর হাতের দিকে নজর পড়তে সে দেখে মাদুলিটা নেই। ও সারা ঘর তন্ন করে খোঁজে, কোথাও পায় না। বাইরে থেকে কেউ নিতে পারবে না, কারণ দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে মাদুলিটি গেল কোথায়? এর উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। এখনো সে ওই বাচ্চা মেয়েটিকে স্বপ্নে, বাস্তবে সর্বত্রই দেখতে পায়। রিসেন্টলি ওই ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমরা 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নেই যে খুব শীঘ্রই আমরা শ্মশানের সমাধিটির কাছে যাব, আর সমাধিটা কার জানার চেষ্টা করব। অর্থাৎ মেয়েটির পরিচয় কি, তার পরিবার কোথায় থাকে, এই সমস্ত জানব। দোয়া করবেন যাতে আমার বন্ধুটি আবার সুস্থ জীবন ফিরে আসতে পারে। Bhoot FM. The night comes alive. হ্যালো রাসেল ভাই, আমার নাম স্বপ্নিল দাস। আমি যশোর জেলার বাসিন্দা। যশোর টাউনের ওপর আমার বাড়ি। এবার আসি ঘটনায়। ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে। 2005 সালের শেষের দিকের ঘটনা। আমার বড় বোনের একমাত্র মেয়েকে নিয়ে আমার দুলাভাই ঢাকার বসুন্ধরার কালাচাঁদপুর একটা টিন সেটের একটা দোতলা বাড়ির নিচতলায় ওঠে। এলাকাটি তখন তেমন একটা পরিবর্তন হয়নি। কয়েকটা বড় বড় ফ্ল্যাট ছিল, চারিদিকে নির্জন পরিবেশ। আমার দুলাভাই গুলশান 2 একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত। বাসা ওইখান থেকে বেশি সময় লাগে না, রিক্সা দিয়ে গেলে 20 মিনিটের মতো সময় লাগে, তাই বাসাটা বেছে নিতে হলো। তাছাড়া আমার দুলাভাই একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন। বাসায় ওঠার 5-6 মাস সব ঠিকঠাক ছিল। বছর খানেক পার হয়ে গেছে। আমার ভাগ্নিকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে জানুয়ারি মাস, তাই স্কুলের ক্লাস কম। আমার বোন ভাগ্নিকে নিয়ে বাসায় থাকত। দুলাভাই কখনো ইভিনিং, কখনো পার্টি থাকলে নাইট ডিউটি করত। ক্লাব, রেস্টুরেন্ট চাকরি। ওই বাসায় ওঠার পর থেকে আমার বড় বোনের কিছু শারীরিক সমস্যা দেখা যায়। তিনি তেমন একটা গুরুত্ব দেননি। যেমন ঠিক মতো খেতে পারতেন না, দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যেত, আর ঘুম কম হতো না, দিন দিন শুকিয়ে যেতেন। ঘুম কম হতো, দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, সব সময় অসুস্থ থাকতেন, ইত্যাদি ইত্যাদি। আমার দুলাভাই একজন ডাক্তার দেখান,
ডাক্তার কিছু টেস্ট ও ওষুধ দেন। এভাবে অনেক দিন কেটে গেল, তেমন একটা উন্নতি হয় না। আমার ভাগ্নির স্কুল সকালবেলায় শেষ হয়ে যায়। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনার পর বাকিটা সময় বাসায় কখনো শুয়ে কখনো বা টিভি দেখে কাটে। একদিন দুপুরবেলা আমার ভাগ্নি ঘুমোচ্ছেন, আর আমার পাশে আমার বড় বোন, তার পাশে আমার বড় বোন শুয়ে আছে। বাইরে থেকে কেউ যেন দরজায় টোকা দিল। আমার বোন দরজা খুলে দেখল একজন বয়স্ক বৌদ্ধ ভিক্ষু দাঁড়িয়ে আছে। ওনার সমস্ত শরীরে ছোট ছোট ফুসকার মতো। আমার বোন তাকে বন্দনা জ্ঞাপন করে ভিতরে নিয়ে বসতে বললেন। যেহেতু 12টার পর বৌদ্ধ ভিক্ষুর ভারী কোনো খাবারের নিয়ম নেই, তাই আমার বোন জিজ্ঞাসা করলেন, চা খাবেন? উত্তরে তিনি বললেন, খাবো। আমার বোন চা বানিয়ে নিয়ে আসলেন। ওনার চা খাওয়াটা ছিল অদ্ভুত। সাধারণত আমরা চা খাই, চায়ের যে পেয়ালা সেটা হাতে নিয়ে, এবং অন্য হাতে, এক হাতে পিরিচ থাকে আর একটা হাতে পেয়ালা থাকে, এবং আমরা চা চুমুক দিয়ে খাই। কিন্তু উনি কাপটি না ধরে এক চুমুকে, পিরিচ সহই কাপটি না ধরে এক চুমুকে পুরো চাটা শেষ করলেন। মনে হচ্ছে শরবত খেয়েছেন। আমার বোন ব্যাপারটা গুরুত্ব দিলেন না। আমি বৌদ্ধ ভিক্ষুটি বলল, তোর সামনে বিপদ। আমার বোন বললেন, কিরকম? কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। 2-1 বার বললেন, তারপর চুপ করে রইলেন। আমার বোন জিজ্ঞেস করলেন, এখন কি করব? ব্যাগ থেকে 3টে ডিম বের করে নিয়ে বললেন, 3 দিনে 3টা ভাতের সাথে সেদ্ধ করে খাবি। তারপর তিনি বের হয়ে হাঁটা দিলেন। আমার বোন ডিম 3টা রেখে বের হলেন। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধান। কোথায় চলে গেলেন? বাসা থেকে রাস্তার দূরত্ব 30-40 হাত হবে। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে গেল। অনেক দিন দুপুরবেলা 12টা থেকে 12:30টার মতো হবে, আমার বোন মেয়ের পাশে শুয়ে আছেন। এক লোক জানালা দিয়ে এক দৃষ্টিতে আমার বোনের দিকে তাকিয়ে রয়েছে। আমার বোন দরজা খুলে দেখলেন ফকিরের মতো গায়ে ময়লা কাপড় চোপড় পরা। আমার বোনকে বললেন, 10 টাকা দে। আমার বোন বললেন, দাঁড়ান, দিচ্ছি বলে রুম থেকে 10 টাকা এনে দিলেন। ওই ফকির বললেন, একটা জিনিস দিবি? আমার বোন বললেন, কি? একটা গেঞ্জি ও একটা লুঙ্গি দিবি? আমার বোন বললেন, ঠিক আছে, ওর বাবা আসুক, আমি ব্যবস্থা করে রাখবো। ভিক্ষুটি বললেন, আমি আবার আসবো। এই বলে চলে গেলেন। রাতে দুলাভাই আসলে আমার বোন বললেন, দুলাভাই বললেন, ঠিক আছে, কালকে আসার সময় নিয়ে আসবো। পরের দিন দুলাভাইটি শার্ট আর লুঙ্গি নিয়ে বোনকে দিলেন। এভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন ওই একই সময়, দুপুর টাইমে দরজায় টোকা দিলেন। আমার বোন দরজা খুলে দেখলেন ওই ভিক্ষুটি তখন তার হাতে কাপড় দিয়ে দিলেন। তিনি, ফকিরটি বললেন, এখানে থাকিস না, এই বাসা থেকে চলে যা। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? কিন্তু কোনো উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। আমার বোন কোনো কিছু বুঝতে পারেন নাই, এবং কারোর সাথে কোনো কিছু শেয়ারও করেন নাই। এভাবে আরো অনেক দিন চলে গেল। একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন একটা সুন্দর ফুলের বাগানে, চারিদিকে ফুল আর ফুল। এত সুন্দর সুন্দর ফুল জীবনে কখনো তিনি দেখেননি। বিশাল এই ফুলের লাল আঁচল, সাদা শাড়ি, কপালে লাল রঙের টিপ পরা খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমার বোন জিজ্ঞেস করলেন, আপনি কে? এই মেয়েটি বললেন, আমি এই বাগান পাহারা দেই, অনেক বছর পাহারা দিচ্ছি, আর ভালো লাগছে না, তোর সাথে আমাকে নিয়ে যাবি? আমার বোন বলল, হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু আপনি আমার সাথে যাবেন কেন? মেয়েটি বললেন, তোকে আমার ভালো লেগেছে তাই। তারপর আমার বোনের হাত ধরে দুজনে হাঁটছেন, বিভিন্ন কথা বলছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসার সামনে রাস্তায় আসার পর হাতটি ছেড়ে দিয়ে বললেন, আমি যাব না। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? মেয়েটি বললেন, ওই বাড়িটা ভালো না, তুই চলে আয়। আমার বোন বললেন, আমার স্বামী, মেয়ে সব ওখানে আছে, আমাকে যেতে হবে। আবার ওই মেয়েটি বলল, তুই ওই বাড়িতে আসিস না, যাস না ওই বাড়িতে। হঠাৎ আমার বোনের ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। তখন ঘড়িতে আনুমানিক রাত 3টা। পরের দিন আমার বোনের সাথে ঘটে যাওয়া সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করলেন। আমার মা বললেন, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই কথাগুলো বলার কিছুদিন পর আমার বোন অসুস্থ হয়ে পড়লেন। এতটা অসুস্থ হলেন যে মেডিকেলে নিয়ে যেতে হলো। মা নিজেই ভর্তি করিয়ে দেন। এদিকে আমার মা আমাদের গ্রামের এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক
রুমে প্রবেশ করার সাথে সাথে বললেন, তোর মেয়ের অবস্থা তো ভালো না, সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে তো বাঁচানো মুশকিল। কথাগুলো শোনার পর শুধু দেখলাম আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরছে। তখন মা সমস্যাটা সমাধান দিতে তাকে অনুরোধ করলে তিনি বললেন, অনেক দেরি করে ফেললি, তারপর আমি দেখছি। কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। একটা তাবিজ দিয়ে গলায় পরার জন্য দিলেন এবং একটু পানি পড়া দিলেন, আর বললেন সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে আমার বোনের অবস্থা আরো অবনতি হতে লাগলো। হসপিটালে চেঞ্জ করে আর একটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার মা আমার বড় ভাইকে নিয়ে ঢাকায় আসলেন। হসপিটালের কিছু নিয়ম কানুনের কারণে তাবিজটি শুধুমাত্র রাতের বেলায় আমার বোনকে পড়ানোর জন্য অনুমতি মিলল। সপ্তাহখানেক পর অবস্থার একটু উন্নতি হয়। আমার বোন অল্প অল্প করে খাওয়া দাওয়া শুরু করলো। প্রায় 20-25 দিন পর আমার বোন সুস্থ হলে তাকে গ্রামে নিয়ে আসা হয়। পরে অবশ্য আবারও ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে দেখানোর জন্য। পরে তান্ত্রিকের কাছে রহস্য জানতে চাইলে তিনি বললেন, অনেক দিন আগে ওই বাড়িতে মানুষ খুন করত, খুন করে বস্তার মধ্যে রেখে দিয়ে পরে ফেলে দেওয়া হতো। যে মানুষগুলো খুন করেছে তাদের আত্মাগুলো ওই বাড়িতে ঘোরাফেরা করে, আর ওরা মানুষের ক্ষতি করতে চায়। তোমাদের আগে আরো অনেকে ও বাসায় ছিল, তাদেরও কেউ কেউ মারা গেছে, কেউ এখনো কষ্ট পাচ্ছে। তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো। বৌদ্ধ ভিক্ষু ও ফকিরের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ওরা সাধারণ মানুষ ছিল না। এখন আমার বোন পরিবার নিয়ে গ্রামে থাকে। এই ছিল ঘটনা। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। এখন চলে যাব পরবর্তী। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতেই বলে রাখি, আমার পক্ষে ভূতের ফিল্মে উপস্থিত হওয়া সম্ভব না। আমার মেইলটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি লিখছি সেটি খুবই সাম্প্রতিক কালের ঘটনা আমার এলাকার বাড়িকে কেন্দ্র করে। তবে বাড়িটিকে ভূতুরে বাড়ি বা হন্টেড হাউস ভাবার কোনো কারণ নেই। বাড়িটা নির্মিত হয়েছে মাত্র 4 বছর আগে। বাড়িটির অবস্থান ফেনী জেলার ফরহাদ নগর গ্রামে। সৌদি প্রবাসী একজন ধনী ব্যক্তি শখ করে এই বাড়িটি 5 কোটি টাকা ব্যয় করে বানিয়েছেন, কিন্তু সেই বাড়িতে তিনি থাকার সুযোগ খুব একটা পান না। শুধু ঈদের সময় 2-1 দিনের জন্য তিনি পরিবার নিয়ে সেই বাড়িতে থাকেন, আর সারা বছর বাড়িটা ফাঁকা থাকে। বলা যায় সেই বাড়িটি পাড়ার শেষ বাড়ি, কারণ গ্রামের ওই বাড়ির দক্ষিণে দীর্ঘ জায়গাতে আর কোনো বাড়ি নেই। চারপাশে ধানের জমি, আর মাঝখানে উঁচু দেয়াল ঘেরা সেই বাড়ি। ভেতরে সুইমিং পুল আকৃতির একটি পুকুর রয়েছে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য পাশের গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশকে দারোয়ান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়ির মালিকের অনুপস্থিতিতে মূল সেই দারোয়ান বা কেয়ারটেকার ছিল সর্বেসর্বা। তিনি নিজের মতো করে বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে রাখতেন। আমাদের গ্রামে সন্ধ্যা 8টা বাজলেই সবাই যে যার ঘরে ফেরে। 9টা বাজলে পুরো গ্রামে পূর্ণ নিরাপত্তা নেমে আসে। যে বাড়ির কথা বলছি সেই বাড়ির সামনের রাস্তাটিতে সন্ধ্যা 7টার পর আর কাউকে পাওয়া যায় না। এমন নীরব পরিবেশে থেকেও বাড়িটিকে আমাদের কাছে কখনোই ভুতুরে বাড়ি মনে হতো না, কারণ বাড়ির সিংহ দরজায় অনেক সুদৃশ্য বৈদ্যুতিক বাতির আলো চলে, যে আলোয় বাড়ির ভেতরের বাইরটা আলোকিত হয়ে থাকতো। কিন্তু বাড়ির দারোয়ান তার মুখে এমন একটি রহস্যময় বর্ণনা বা ঘটনা আমরা শুনেছি, যা শোনার পরে দিনের বেলাতেও এখন বাড়িটিকে দেখলে ভয় লাগে। দারোয়ান বললেন, ঘটনা শুরু হয়েছিল গত বছরের গ্রীষ্মের এক সন্ধ্যাবেলা। সেদিন সন্ধ্যা 7টার দিকে বাড়ির ছাদ থেকে দেখলেন বাড়ির সামনে 12-13 বছরের বয়সী একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অবাক চোখে বাড়িটা দেখছিল। গরমের ঋতুতে সন্ধ্যা 7টা বাজে, দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায় না, তখনও আবছা আলো থাকে। সে আবছা আলোতে দারোয়ান মেয়েটির চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। মেয়েটার গায়ের রং ছিল নিকষ কালো বর্ণের। দারোয়ান ভাবলেন, সুন্দর বাড়ি দেখে মেয়েটা হয়তো তাকিয়ে আছে, কারণ নতুন বাড়ির সৌন্দর্য দেখে অনেকেই এভাবে বাড়িটার দিকে তাকিয়ে থাকতো। পরের দিন প্রায় একই সময় দারোয়ান বাড়ির গেটে দাঁড়ানো ছিলেন। হঠাৎ তিনি দেখলেন কতদিনের সেই মেয়েটা আজও বাড়ির সামনে এসে দাঁড়ালো। তিনি মেয়েটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন। মেয়েটা জানালো সেই এলাকায় রসুল আহমেদ নামের এক ব্যক্তির কন্যা এবং তার নাম পারুল।
দারোয়ান পাশের গ্রামের লোক হলেও তিনি এই গ্রামের কাউকে চিনতেন না। পুলিশে চাকরি করতেন বলে চাকরির কারণে তিনি দেশের অন্যান্য জেলাতে বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। তাই প্রতিবেশীর এলাকার লোকজনের ওনার সাথে ওনার পরিচয় গড়ে ওঠেনি। যাই হোক, পরদিন একই সময়ে একই জায়গাতে দারোয়ান পারুলকে আবার দেখতে পেলেন। স্বাভাবিকভাবে দারোয়ান মেয়েটাকে কিছুটা উদ্বিগ্ন হয়ে গেলেন। তার আশঙ্কা হচ্ছিল পারুল মেয়েটা হয়তো চোর বা ডাকাত দলের ইনফর্মার হতে পারে। তিনি আজ মেয়েটাকে ধরে জানতে চাইলেন যে কি হয়েছে, সবসময় কি দেখো। মেয়েটা বলল সে একটি বাড়িতে ঝিয়ের কাজ করে, বিকেল বেলা নিজের বাড়িতে ফিরে যাওয়ার আগে বাড়িটা দেখতে তার ভালো লাগে। দারোয়ান মেয়েটির কথা বলার সহজ সরল নিষ্পাপ ভঙ্গিকে বিশ্বাস করতে পারল না, কিন্তু তার ভয় ছিল মেয়েটা যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে মেয়েটাকে চোর সাব্যস্ত করতে গেলে তার পরিবার ও পাড়া প্রতিবেশীকে দারোয়ানকে শাস্তি দিয়ে ছাড়বে। তাই কথা না বাড়িয়ে মেয়েটাকে ছেড়ে দিলেন। পরের দিন দারোয়ান পারুল নামের মেয়েটিকে দেখতে পেলেন। এবার মেয়েটিকে নিয়ে দারোয়ান আর অবাক হননি। সেদিন পারুলের সাথে দারোয়ান প্রায় 8 ঘন্টা কথা বললেন। পারুলের কথার সাথে দারোয়ান নিশ্চিত হলেন যে এই মেয়েকে নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই, তার আসলেই কোনো মতলব নেই। রাতের অন্ধকার নামা শুরু করার পর পারুল তার বাড়ির দিকে চলে যায়। পারুল চলে যাবার পর সে রাতে দারোয়ান কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখে পড়েন। তিনি শুনতে পেলেন বাথরুম থেকে একটা ছোট বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে। বাথরুমে গিয়ে দেখলেন পানির ট্যাপ থেকে পানি পড়ছে। দারোয়ান ভাবলেন তিনি নিজেই হয়তো ভুল করে ট্যাপ খুলে রেখে গেছেন। মাঝরাতে দারোয়ানের আবার ঘুম ভাঙল বাথরুমে পানি পড়ার শব্দে। দারোয়ান এবার ভাবলেন পানির ট্যাপ হয়তো নষ্ট হয়ে গেছে। যথারীতি পারুলের সাথে পরের দিন দারোয়ানের দেখা হলো। পারুল দারোয়ানের কাছে জানতে চাইল তিনি একা এত বড় বাড়িতে থাকতে ভয় পান কিনা। দারোয়ান পারুলের কথা শুনে হেসে উড়িয়ে দিল। বাস্তবে এই দারোয়ান ছিলেন প্রচন্ড সাহসী। দারোয়ান পারুলকে বললেন তিনি তার পেশা জীবনে অনেক ভয়ঙ্কর দায়িত্ব পালন করেছিলেন। যদি ভয় পাবার মতো কিছু ঘটত তাহলে ভয় সেখানে পেতেন। উল্লেখ্য দারোয়ান নিজে কখনো ভূত প্রেতে বিশ্বাস করতেন না। পারুল যাবার আগে দারোয়ানকে সতর্ক করে দিয়ে বলল এই বাড়িতে সাথী নামে 2 বছর বয়সী একটা মেয়ে শিশু বাস করে। এই শিশুটি 10 বছর আগে পানিতে ডুবে মারা গিয়েছে। দারোয়ান মনে করলেন পারুল তার সঙ্গে কৌতুক করছে এবং ভয়ে দেখাতে চাইছে। পরের দিন বিকেলে আকাশে মেঘ জমতে শুরু করলো। বিকেল 5টা বাজার আগেই ঘন মেঘের কারণে সন্ধ্যাবেলার মতো অন্ধকার নেমে এলো। বৃষ্টি আসবে দেখে দারোয়ান সবগুলো জানালা বন্ধ করে বারান্দার দরজা বন্ধ করে দোতলায় গেলেন। বারান্দা দরজা বন্ধ করতে গিয়ে হঠাৎ দারোয়ান দেখলেন নিচে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটছে এবং বাচ্চাটার গায়ে কোনো কাপড় ছিল না। 2 বছর বয়সী বাচ্চাটা যেভাবে অপরিপক্ক পায়ে হেঁটে বেড়ায় সেভাবেই বাচ্চাটি হাঁটছে। দারোয়ান ভাবলো হয়তো পাশের বাড়ির কোনো বাচ্চা খেলতে খেলতে এখানে চলে এসেছে। হাঁটতে হাঁটতে বাচ্চাটা পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল। সে যেভাবে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল পুকুরে পড়ে গিয়ে নিশ্চিত কোন দুর্ঘটনা ঘটাবে। তিনি বাচ্চাটিকে জোরে ডাক দিলেন, কিন্তু বাচ্চাটি এক মনে হেঁটেই চলেছে। দারোয়ান দোতলা থেকে নেমে বাচ্চাটির পেছনে দৌড় লাগালেন। শেষ পর্যন্ত তিনি বাচ্চাটার কাছে পৌঁছানোর আগে সে পুকুরে পড়ে গেল। তখন গ্রীষ্মকাল ছিল বলে পুকুরের কিনারে পানি বেশি ছিল না। দারোয়ান লাফ দিয়ে পানিতে পড়ে অগভীর পানিতে বাচ্চাটিকে প্রাণপণ খুঁজতে লাগলেন। তারপর তিনি দেখলেন মাছ পুকুরে বাচ্চাটি ভেসে উঠল। মৃত মানুষ যেভাবে ভেসে ওঠে ঠিক সেভাবে বাচ্চাটি স্থির হয়ে আছে। দারোয়ান দ্রুত মাছ পুকুরে সাঁতরে গেলেন, কিন্তু পুকুরের মাঝে গিয়ে তিনি টের পেলেন কেউ একজন তার পা ধরে নিচের দিকে গভীর পানির দিকে টেনে নিতে যাচ্ছে। তারপর তিনি বুঝতে পারলেন হাতগুলো তাকে টানছে, সে হাতগুলো ছোট বাচ্চার মতো। কয়েক সেকেন্ড পর তিনি টের পেলেন তাকে শুধু এক জোরে হাত টানছে না, মনে হলো অন্তত 4-5 জোড়া হাত, কোমল হাত তাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। দারোয়ান ভয় পেলেন, জোরে পা নেড়ে হাতগুলোকে ছাড়িয়ে পানিতে ভেসে উঠলেন। পানির উপরে ওঠার পরে তিনি সেই বাচ্চাটিকে পুকুরের ঘাটে উঠে হেঁটে যেতে দেখলেন। কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি হলো। দারোয়ান বাচ্চাটির কথা ভেবে কিছুই বুঝতে পারছিলেন না। এই বাচ্চাটি কি তার মনের ভুল ছিল? কিন্তু মনের ভুল দেখে তো এত দীর্ঘ সময় ধরে
থাকা যায় না। বৃষ্টির কারণে পরদিন দুপুরবেলা পর্যন্ত দারোয়ান বাড়ি থেকে বের হতে পারলেন না। সন্ধ্যায় আবার পারুলের সাথে দারোয়ানের দেখা হয়। দারোয়ান খেয়াল করলেন পারুলের চোখ মুখ খুব শুকনো। শীতকালে যেভাবে মানুষের ত্বক ঠোঁট শুকিয়ে যায়, তার ত্বক ঠোঁট সেভাবেই ফেটে গেছে। অথচ সেদিন ছিল বৃষ্টি ভেজা আর্দ্র আবহাওয়ার দিন। সেদিন কারো ঠোঁট এভাবে ফেটে যাওয়ার কথা না। যাই হোক, দারোয়ান আগের দিন দেখা বাচ্চাটির কথা পারুলকে বললেন। পারুল নিজেই দারোয়ানকে জিজ্ঞেস করলো তিনি কোনো বাচ্চা দেখেছিলেন কিনা। মানে বললেন না দারোয়ান, তার আগেই পারুল বললেন, জিজ্ঞেস করলেন। দারোয়ান মনে মনে অবাক হলেন, পারুল কিভাবে বাচ্চাটার কথা জানলো। তবে তিনি সম্পূর্ণ অস্বীকার করে বললেন তিনি কোনো বাচ্চা টাচ্চা দেখেননি। পারুল আজও দারোয়ানকে সতর্ক করে দিলেন, বললেন এই বাড়িতে দুটো ছেলে মেয়ে থাকে, মেয়েটা হলো সাথী আর ছেলেটার নাম মাহতাব। মাহতাব ছেলেটা 20 বছর আগে পাশের এক বাড়িতে কুকুরের কামড়ে মারা গিয়েছিল। পারুল বলল তিনি যেন বাচ্চাগুলোকে বাড়ি থেকে না তাড়িয়ে দেন। দারোয়ান পারুলের কথা হেসে উড়িয়ে দিলেন, কিন্তু তার মন কেমন যেন করে উঠল। একটা ভয় তার মনে ঢুকে গেল। সেদিন রাতের বেলা দারোয়ানের ঘুম আসছিল না। মাঝরাত তিনি উপরের ঘরে শিশুর ধূপধাপ, দৌড়ানোর শব্দ আর খিলখিল করে হাসির আওয়াজ শুনতে পেলেন। তিনি সাহস করে সিদ্ধান্ত নিলেন কি করছে তা দেখবেন। একটা লাঠি আর টর্চ নিয়ে তিনি ওপর দিকে উঠে গেলেন। ওপরে গিয়ে তিনি আবারও হাসির শব্দ পেলেন। তিনি খেয়াল করে দেখলেন বাড়ির মালিক নিজের জন্য বিশেষ ভাবে যে বেডরুম বানিয়েছেন সেই রুম থেকে আওয়াজটা আসছে। পা টিপে টিপে তিনি সেই ঘরে ঢুকে আলো জ্বাললেন। তিনি দেখতে পেলেন খাটের সাথে 7-8 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখে তিনি শিউরে ওঠেন। শুটকি মাছের চোখের মতো চোখগুলো শুকিয়ে গেছে, বসে গেছে, আর ঠোঁট দেখে মনে হচ্ছিল তীব্র শুকনো আবহাওয়ায় তার ঠোঁট ফেটে কাঠ হয়ে গেছে। দারোয়ান ভয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জোরে জোরে হাসছিলে? ছেলেটি মাথা নাড়িয়ে জানালো সে হাসেনি। দারোয়ান আবার জিজ্ঞেস করলেন কে হাসছিল? ছেলেটি হাত ইশারা করে খাটের নিচে দেখালো। দারোয়ান টর্চের আলো ফেলে দেখলেন গতদিন বিকেলে যে বাচ্চাটিকে তিনি পুকুরের পাড়ে যেতে দেখেছিলেন সেই বাচ্চাটা খাটের নিচে জড়সড় হয়ে বসে আছে। তার সারা গা পানিতে ভেজা, গা বেয়ে পানি পড়ছে, মনে হচ্ছিল এই মাত্র পানি থেকে উঠে এসেছে। দারোয়ান আর কোনো কথা বলতে পারলেন না। তিনি ভয় পেয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেটের গার্ডরুমে চলে গেলেন। সেই রাতে তার ঘুম হচ্ছিল না। ফজরের নামাজের পর দারোয়ান মসজিদে একজন মুরব্বীকে নিয়ে বসলেন। মুরব্বীর কাছে জানতে চাইলেন সাথী নামের কোনো বাচ্চা কখনো পানিতে পড়ে মারা গিয়েছিল কিনা। মুরব্বী জানালেন 15 বছর আগে তার চাচাতো ভাইয়ের 2 বছর বয়সী এক মেয়ে ছিল, তার নাম ছিল সাথী। মেয়েটা পানিতে খেলতে পছন্দ করত। টিউবওয়েল দেখলেই সে পানি দৌড়ে গিয়ে টিউবওয়েল চেপে পানি ফেলার চেষ্টা করত। পানি দেখলে সেদিকে দৌড়ে যেত। মেয়ে পুকুরের পাড়ে যাবে এই আশঙ্কায় তার মা সারাক্ষণ পানি থেকে দূরে রাখার চেষ্টা করত। কিন্তু এক গ্রীষ্মের সকালে বাড়ির সামনে মজা ডোবায় সে ডুবে মারা যায়। দারোয়ান এবার জানতে চাইলেন মাহতাব নামে এই এলাকায় কোন ছেলে কুকুরের কামড়ে মারা গিয়েছিল কিনা। মুরব্বী অবাক হলেন। তিনি দারোয়ানকে বললেন মাহতাব এই এলাকার ছেলে ছিল না। প্রায় 20 বছর আগে মাহতাবের মা ভুঁইয়া বাড়িতে ঝিয়ের কাজ করত। তাদের পৈতৃক নিবাস ছিল বরিশাল। মাহতাব যখন 8 বছরের ছেলে তখন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে প্রচন্ড পিপাসার্ত অবস্থায় এক গ্রীষ্মের রাতে মৃত্যুবরণ করে। এত দীর্ঘ সময় পর মাহতাবের কথা কারোরই মনে নেই। মুরব্বী দারোয়ানের কাছে জানতে চাইলেন তিনি কার কাছ থেকে মাহতাবের কথা শুনেছেন। দারোয়ান মুরব্বীকে বললেন এই এলাকার রসুল আহমেদের মেয়ে পারুল তাকে এই 2 শিশুর কথা বলেছে। দারোয়ান বললেন তিনি মুরব্বীর সাথে কথা বলে পারুলের বাড়ি দেখতে চাইলেন বা তার সাথে দেখা করতে চাইলেন। মুরব্বী আগের চেয়েও বেশি বিস্মিত করেন। তিনি জানলেন রসুল আহমেদের ছোট মেয়ে পারুল মাহতাবের মতো জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছিল। জলাতঙ্ক রোগে ভুগে 2005 সালে এক গ্রীষ্মের সকালে সে মারা যায়। ঘটনাটি এটাই। এর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। সঙ্গত কারণে বাড়ির মালিক এবং দারোয়ানের নাম উল্লেখ করিনি। Boot FM. The night comes alive. হ্যালো রাসেল ভাইয়া, সালাম নেবেন। আমি জিহাদ
কেমন আছেন জিজ্ঞেস করাটা বৃথা, কেননা আপনি সবসময় ভালোর তলে। আমি কানাডায় বসবাস করছি, তাই স্টুডিওতে আসা সম্ভব না। আশা করি আমার ঘটনাটা সবার মাঝে তুলে ধরবেন। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা খুব রিসেন্টলি ঘটেছে। আমি আগেই বলে রাখি, আমি খুব কৌতূহলী একটি ছেলে। অনেক আগে থেকে এই ভূত এফএম শুনি। যখন বাংলাদেশে গ্রামের বাড়িতে থাকতাম তখন অ্যান্টেনা বানিয়ে ভূত এফএম শুনতাম। আমি জানুয়ারি 2 তারিখ 2018-তে কানাডায় পড়তে আসি। আমি ব্রিটিশ কলম্বিয়া স্টেটের একটা শহরে থাকি। এখানে এসে বাসা না পেয়ে অনেক পুরাতন একটা মোটেলে উঠেছি 4 মাসের চুক্তিতে। মোটেলটা এতই পুরনো, এখানকার সব থেকে পুরনো বলে সবাই জানে। সাধারণত কেউ পার্মানেন্টলি এখানে থাকে না। ভ্রমণ করতে এসে কেউ দিন কয়েকের জন্য এখানে ওঠে। তো ঘটনার প্রথম দিন আমি আমার মিস হয়ে যাওয়া ভূত এফএম ইউটিউব থেকে শুনছিলাম। যখন রাত প্রায় 2:30 বাজে, আমি রাত জাগতাম, কেননা আমার এখানে রাত হলে বাংলাদেশের দিন, তাই সবসময় মেনটেন করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম। তো যখন ভূত এফএম শুনছিলাম তখন আমি ফিল করছিলাম আমার কিচেনে কেউ একজন আছে। এভাবে কিছুক্ষণ চুপচাপ ফিল করলাম আর একটু ভয় পেতে লাগলাম। পরে ভাবলাম ভয়ের ঘটনা শুনছি, তাই হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর তাতে আমার ধারণা ভেঙে গেল। আমি দেখলাম কিচেনের ইলেকট্রিক যে চুলা আছে সেটি অন আছে এবং লাল লাইটটা জ্বলছে। আমি কিন্তু চুলা সেদিন অন করিনি, কেননা আমি সেদিন রান্না করিনি। আমি রুমে আসতেও পারছি না। আমার কাছে অনেকটাই অন্যরকম মনে হচ্ছে ব্যাপারটা। আমি মোটেলের কাউকে না বলে পরের দিন একটা মুভি দেখছিলাম আর অপেক্ষা করছিলাম আজকেও কিছু ঘটবে কিনা, কেননা আমি আগেই নোটিস করেছি এবং আমি আগেই ব্যাপারটা নোটিস করেছি কোন একটা অস্বাভাবিকতা এখানে আছে। এবং আমি আগেই বলেছি আমি একজন কৌতূহলী মানুষ। ঠিক পরের রাতে আমি শুয়ে অপেক্ষা করছিলাম। সেদিনও একই ঘটনা ঘটলো, কিচেনের চুলা অন করা। আর সেদিন যা দেখলাম তা আমি আর কখনোই দেখতে চাই না। আমি দেখলাম কেউ একজন সাদা জুব্বা পরে আমার কিচেনে রান্না করছে। আমি পুরোপুরি আমার ব্ল্যাঙ্কেট যেটা ছিল সেটাকে মাথা মুড়িয়ে চোখ বের করে দেখতে চেষ্টা করলাম। আর আমি যা দেখলাম লোকটি দেয়ালের বাইরে হাত দিয়ে অদ্ভুত ধরনের কিছু মাছ নিয়ে এলো এবং এমন ভাবে দেখলাম যেন আমার কাছে মনে হলো যে দেয়াল আছে, লোকটার কাছে সেই দেয়ালটা দেয়াল নয়। আর সে এভাবেই বাইরে থেকে কিছু একটা নিয়ে রান্না করতে শুরু করলো। আমি চুপ করে দেখেই যাচ্ছি। পরে লোকটি আমার দিকে ঘাড় ঘুরে দাঁড়ালো। আমি দেখলাম কোন চার্চের ফাদারের মতো, গলায় একটা লকেট। আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার ফোনটা বেজে উঠলো, আমার গার্লফ্রেন্ডের ফোন। সাউন্ড হওয়ার সাথে সাথে সবকিছু অদৃশ্য হয়ে গেল। পরের দিন আমি ভার্সিটিতে গিয়ে কয়েকজন বাংলাদেশি স্টুডেন্টদের সাথে আমার ঘটনাটা শেয়ার করলাম। তাদের মধ্যে একজন বলল, এই মোটেলে একটা ভয়ানক অতীত আছে। আমি বাসায় এসে প্রতিদিনের মতো রাত জেগে থাকতাম। আর সেদিন আলাদা কিছু ঘটলো না, কিন্তু যা ঘটলো সেটা আরো ভয়ানক। সেদিন রাতে আবার সেই লোকটা আসলো, কিন্তু সেদিন যা হলো, লোকটি কিচেন থেকে আমার বিছানার পাশ দিয়ে টেলিভিশনের কাছে এসে দাঁড়ালো। আমি দেখলাম লোকটি যেন শূন্যে ভাসছে এবং সেদিন তার চেহারাটা এমন ভয়ানক ছিল যেন অনেকগুলো ফাটা চিরদাগ ধরা দাগ, আর চোখটা সাদা বর্ণের। আমি খুব ভয় পাচ্ছিলাম, আমার শরীর ঘামে প্রায় ভিজে গেছে। তারপর আমি দেখলাম লোকটা একটা রশি বের করে উপর থেকে টানিয়ে নিজেই ফাঁসিতে ঝুলে গেল আর হাওয়ায় মিলিয়ে গেল। সব থেকে রহস্যময় কথা হলো, আমার রুমের ওপরের দেয়ালে রশি ঝুলানোর কোনো জায়গা নেই। আমি খুব ভয় পেয়ে সে রাত পার করলাম আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে। পরে পাশের সুপার শপে এক বাংলাদেশি ভাইয়ের কাছে সব বলে জানতে পারলাম যে এই মোটেলের কোনো এক রুমে এক খ্রিস্টান লোককে মেরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেও অনেক আগের কথা, তখন রুমে পাখা ছিল। আমি আজও সেখানেই আছি, কেননা আমি বাসা পাইনি। এরপর আমি আর কিছু দেখিনি, আর দেখতেও চাই না। আমি ভাবতাম আমার সামনে সব পড়ে না, আর এখন ভাবি
আর যেন কোনোদিন না হয় সব আমার সাথে। ভালো লাগলে পড়ে শোনাবেন। Booth FM. The night comes alive. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। এভাবে শুরু করেছেন ইমেলটা। আমার স্টোরিটা একটা ল্যাপটপকে নিয়ে। বছরখানেক আগে আমি অনলাইনের মাধ্যমে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনি। ল্যাপটপটি আমার কাছে বিক্রি করেন একজন মধ্যবয়সী মহিলা। আমি একটা শপিং সেন্টারে ওনার সাথে দেখা করি এন্ড ল্যাপটপটা নিয়ে বাসায় আসি। ল্যাপটপের চার্জ দেওয়া শুরু করি। ওই দিন রাতে ল্যাপটপটি ফার্স্ট চালু করি, সবকিছু ঠিকঠাক দেখে আমি ল্যাপটপটি আমার টেবিলের উপর রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখি ল্যাপটপটি বিছানায় আমার ঠিক পাশেই রাখা। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি ল্যাপটপটা টেবিলে রেখে ঘুমিয়েছিলাম আর আমার রুমের দরজা ছিল বন্ধ। কেউ কোনোভাবেই এটাকে তুলে এনে খাটে রাখতে পারে না। তারপরেও ভাবলাম হয়তো আমি ল্যাপটপটি এনে রেখেছিলাম, ভুলে গেছি। এরপর কয়েকদিন সব স্বাভাবিকই চলছিল, কিন্তু তারপরেই ঘটল আরেকটি অদ্ভুত ঘটনা। আমি রাত 1টার দিকে ল্যাপটপে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছিলাম। হঠাৎ এই সিনেমার সাউন্ড মিউট হয়ে গেল আর আমার হেডফোনের মধ্যে দিয়ে কেউ একজন আমার নাম আরিফ বলে ডাকলো। ভয়েসটা মনে হলো কোনো ছেলের ভয়েস। আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপটি অফ করে ঘুমানোর চেষ্টা করি। সেদিন আর কিছুই হয়নি। ওই ঘটনার পর আমি ল্যাপটপটা কয়েকদিন ইউজ করিনি। এরপর এক সময় ল্যাপটপটি আবারও ইউজ করা শুরু করি। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। একদিন রাতে ল্যাপটপটা টেবিলের উপর রেখে ঘুমিয়েছি। মাঝরাতে হঠাৎ চোখে পড়ল ল্যাপটপের শিল্ড তোলা আর স্ক্রিনে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু না চিন্তা করে দোয়া পড়ে চুপচাপ শুয়েছিলাম। পরের দিন ভোরবেলা দেখলাম ল্যাপটপের শেল্ড নামানো। বুঝতে বাকি রইল না, ল্যাপটপটা সাধারণ কোনো ল্যাপটপ নয়। আমি মোটামুটি ভালোই সাহসী। ল্যাপটপটা তাই ওই দিন রাতে অন করে দেখতে বসলাম যে কি হয়। আমি সিনেমা দেখা শুরু করলাম। সিনেমার এক পর্যায়ে থেমে গেল আর স্ক্রিনটা দেখলাম দুটো চোখ। আমি এবার পায়ের উপর ল্যাপটপটা নিয়ে বসে আছি আর তাতে দুটো চোখ দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ ব্যাপার। তারপরও সাহস করে আমি তাকিয়েছিলাম। আমার সারা শরীরে উত্তেজনা বয়ে যাচ্ছিল। একটু পরে ল্যাপটপের ওয়েবক্যাম অন হয়ে গেল। দেখতে পারলাম মনিটরে আমার ঠিক পাশে আরেকজন বসে আছে। কিশোর বয়সী একজন অপরিচিত ছেলে, অথচ বাস্তবে আমার পাশে কেউ ছিল না। আমি সেদিনের মতো ল্যাপটপটি রেখে অন্য ঘরে গিয়ে ঘুমলাম। পরের দিন ভোর হতেই ল্যাপটপটি সেই মহিলাকে ডেকে ফোন দিলাম, যিনি ল্যাপটপটি সেলার। ওনাকে জিজ্ঞেস করলাম ল্যাপটপটি আসলে কার। উনি জানালেন ল্যাপটপটি ওনার ছেলের ছিল। সে সুইসাইড করেছিল। ল্যাপটপটা অনেকদিন এমনিতেই পড়েছিল, তাই তার ফ্যামিলি মেম্বাররা ল্যাপটপটি বিক্রি করে দেয় যেন কম পয়সায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে কোনো গরিব ছেলে বা মেয়ে উপকৃত হয়। আমি তাকে ল্যাপটপের অদ্ভুত ঘটনার ব্যাপারে সব জানিয়ে বললাম যে আমি ল্যাপটপটি ফেরত দিতে চাই। আমাকে অর্ধেক টাকা ফেরত দিলেই চলবে। মহিলা ল্যাপটপটি ফেরত নিলেন।
কিন্তু অর্ধেক টাকার বদলে তিনি পুরো টাকাই ফেরত দিয়ে দিলেন। বুঝতে পারলাম তারা বেশ ভদ্রলোক। ল্যাপটপটির একটা ছবি আমার কাছে ছিল। মনের বড় ভয়ে সে ছবিটি আমি ডিলিট করে দেই। মহিলার নাম্বারও ফোন থেকে মুছে ফেলি। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আমার মনের ভুল অথবা বাস্তব যাই হোক না কেন, তা আমি আজও নিশ্চিত হতে পারিনি। Bhoot FM. The night comes alive. কিভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করছি না কেমন আছেন। আমার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। শ্রোতারা হয়তো গৌরীপুর চিনে থাকবেন, অনেক ঐতিহ্যবাহী একটা উপজেলা এবং প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উপন্যাসও আছে গৌরীপুর জংশন নামে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এর আগে আমার পরিচয়টা একটু দেওয়া দরকার। আমি পেশায় একজন মাস্টার। গৌরীপুরের শ্যামগঞ্জে আমার একটি নিজস্ব কোচিং সেন্টার আছে। ঘটনাটি আমার সাথে গত ডিসেম্বরে ঘটেছে। আমার কোচিং সেন্টারটি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমার প্রথম ব্যাচ শুরু হয় সকাল 6:30 তাই প্রতিদিন আমাকে সকাল 5:30 বা 5:30টার দিকে বাড়ি থেকে রওনা দিতে হয়। সকালে প্রতিদিন কোচিং এ আসার সময় আমার সাথে আমার এক ছাত্র আসে, যার বাড়ি আমার বাড়ির সাথে। প্রতিদিনই সে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এত সকালে অনেক সময় গাড়ি পাওয়া যায় না, তাই আমাদের হেঁটেই আসতে হয়। রোজকার মতো সেদিন আমি সেই ছাত্রটিকে বাড়িতে নিয়ে এসে আমাকে কোচিং এ যাওয়ার জন্য ডাকে এবং আমাকে আমার বাড়িতে আসে। আমি ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড কুয়াশা। আমি তাকে বললাম, আজ কুয়াশা, আজ চলো আমরা একটু পরে যাই। সে গম্ভীর ভাবে বলল, স্যার 6টা বেজে গেছে, আর ছাত্ররা কোচিং এর সামনে হই হুল্লোড় করবে, তাই চলেন। আমি আর কথা বাড়ালাম না, চোখে মুখে পানি দিয়ে জামা কাপড় বের করে বের হয়ে গেলাম। আমি হাঁটতে পারছিলাম না কুয়াশার কারণে। এই অবস্থায় রিক্সা কিংবা গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি একটা সিগারেট ধরাতেই লাইটার আর প্যাকেট পে করলাম। সাথে সাথে ও বলল, স্যার সিগারেট ধরাবেন না, সিগারেটের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট হয়। আমি একটু অবাক হলাম, এরকম কথা সে আগে কখনো বলেনি। আমি প্যাকেট আর লাইটার পকেটে রেখে দিয়ে ওকে বললাম, কিরে আজকে সকাল সকাল গায়ে কি সেন্ট মেখেছিস, এত গন্ধ ছড়াচ্ছে কেন? সে কিছুই বলল না। প্রচন্ড কুয়াশার কারণে আমার হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। আমার ছাত্রটি সামনে সামনে হাঁটছিল, আমি তার পিছু পিছু হাঁটছিলাম। আমি অনেকক্ষণ ধরেই ওর পিছু পিছু হাঁটছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছিল না, আর কুয়াশাও যেন কমছিল না। 2-3 ঘন্টা হাঁটার পর আমরা একটা বাজারে এসে পৌঁছাই। বাজারটি আমার চেনা চেনা লাগছিল, আবার অচেনাও। বাজারে সকল দোকানই বন্ধ ছিল, দূরে একটি নিভু নিভু আলো জ্বলছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, চল তো দেখি চা পাওয়া যায় কিনা। আমরা সেই দোকানটিতে গেলাম। একজন বৃদ্ধ লোক আছেন, সাথে 5-6 জন লোক বসে আছে, যারা সবাই ধপধপে পাঞ্জাবি পাজামা টুপি পরিহিত। আমি ভাবলাম ওনারা হয়তো ফজরের নামাজের জন্য এখানে এসেছেন। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, চাচা চা হবে? বৃদ্ধ লোকটি তাকিয়ে বললেন, আপনি বসুন, পানি এখনো গরম হয়নি, 3-4 মিনিট পরে দিচ্ছি। আমি বসলাম। আমার কেমন যেন সবকিছু ঘোরের মতো লাগছিল। আমার সাথে থাকা ছাত্রটি হুজুরের সাথে কি কথাবার্তা যেন বলছিল। প্রায় 10 মিনিট হয়ে গেল আমি চা না পাওয়ায় একটু উঠে দাঁড়ালাম। ঠিক তখনই 4 জন লোক খাটিয়া নিয়ে আমার সামনে এসে রাখলো এবং বলল, চাচা চা দিয়েন। ঘটনা এখান থেকে শুরু। দোকানে বসে থাকা হুজুরটা খাটিয়ার পাশে গেল। আমি আগ্রহ নিয়ে দেখতে গেলাম এই সকালবেলায় আবার কার জানাজা হবে। এবার একজন হুজুর লাশের মুখের উপর থেকে কাপড়টা সরানোর পর আমি যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। সেই লাশটি আর কারো নয়, দোকানে যে বৃদ্ধ বসেছিল লাশটি ওনার। তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে আমি তখন কোচিং সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে কাশীগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে, যে দোকানে চা বানাচ্ছিল একজন যুবক ছেলে। আমাকে ঘিরে রয়েছে অনেক মানুষ, আমার গায়ে প্রচন্ড জ্বর। আমার বাবা মাকে খবর দেওয়া হয়, ওনারা এসে আমাকে নিয়ে যান। আমি টানা 15 দিন বিছানায় শুয়েছিলাম। ওই ছাত্রটিকে জিজ্ঞেস করার পরও ও বলল সেদিন শুক্রবার, তাই সে কোচিং বন্ধ ছিল, সে যায়নি।
কিছুদিন আগে আমি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে কাশীগঞ্জ বাজারে সেই চায়ের দোকানে যাই। দোকানদারকে বৃদ্ধের চেহারার বর্ণনা দিতে সে বলল সেই বৃদ্ধ তার পাশের বাড়ির এক দাদা যে এই চায়ের দোকানটি চালাতো, তাকে 1971 সালে পাক হানাদার বাহিনী নাকি এই চায়ের দোকানেই নৃশংসভাবে হত্যা করেছিল। জিয়াদ হাসান পাপন, গৌরীপুর, ময়মনসিংহ। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক Booth FM. The night comes alive. Brains.